হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা জুলাই মাসের অ্যাচিভার ম্যাগাজিন থেকে আমরা ডাব্লিউপি মেনের প্র্যাকটিস সেট সলভ করব। ঠিক আছে, এই অ্যাচিভার ম্যাগাজিনটা পুরো আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন যে এটা তো জিআই থেকে নেওয়া আছে, তো চলো সলভ করো। দেখো এখানে 1 3 5 মানে প্রথমে ওপরেরগুলো কী করছে, 2 করে যোগ করছে, 1-এর সাথে 2 যোগ 3 5, তাহলে এই তারপরের সংখ্যাটা কী হবে, তারপরের সংখ্যাটা 2 যোগ করলে ওপরে 9 হবে। আর এদিকে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 9/32, অপশান ডি। এরপর নেক্সট কোশ্চেন, 98,734-এর ঠিক পরবর্তী কোন সংখ্যাটি 661 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তো এখানে যদি তুমি সমস্ত বিভাজ্য করতে যাও অনেকটা টাইম লাগবে, তখন কি করতে হবে আমাদের 661কেই একটু যদি বুদ্ধি খাটিয়ে অঙ্কটা করো। দেখো এখানে এই শেষে এককের ঘরের অঙ্কটা 5 আছে, মানে দশকের ঘরের অঙ্কটা মানে শূন্য থাকলে কি হবে, যে এখানে যদি 5 দিয়ে তুমি গুণ করো মানে 50 দিয়ে গুণ করতে হবে, এখানে 6 আছে মানে তোমাকে 60 দিয়ে গুণ করতে হবে। তো এখানে যদি 5 দিয়ে গুণ করো তাহলে 5 6 30, এখানে 99,000 হবে না, মানে 3,000 4,000-এর কাছাকাছি। তো এইটাকে কি করব, 15 দিয়ে গুণ করব, মানে 15 মানে কি 150 দিয়ে গুণ করব। যদি এখানে এই 15 দিয়ে যদি ছোট হয় তখন কি করতাম, 25 দিয়ে গুণ করতাম, মানে 250 দিয়ে, যেহেতু শূন্য শেষে আছে তাই শূন্য বসাবো। 15 দিয়ে গুণ করো, 15কে 15-র 5, আর শেষে একটা তো শূন্য হবেই। 15কে 15-র 5, হাতে থাকলো 1, 56 90 91, 56 90 আর 99, তাহলে 99,150। তাহলে এইটাই আমাদের হয়ে গেল সঠিক অ্যান্সার, অপশান এ কারেক্ট অ্যান্সার। এইখানে যদি এটা যদি না মিলতো তাহলে 150 দিয়ে যদি গুণ করে যদি না মিলতো, মানে এইটাও হতো না আমাদের, এটাও হতো না। তখন আমরা কি করতাম, এখানে 6 দিয়ে গুণ করতাম, মানে 60 দিয়ে না মিললে কি করতাম, 16 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। কোশ্চেন 63.2, এবার বার আছে। এই বার কথাটার অর্থ কি, 0.222 এইভাবে, এর কোনো শেষ নেই। ঠিক আছে, তারপর 0.3 বার আছে, বার মানে কি বারবার, মানে কি এর কোনো শেষ নেই। তারপরে 0.32 আছে, মানে 3 2 এইভাবে আছে। তাহলে এটাকে যদি যোগ করো তাহলে কত হবে, দেখো 3 2 5, 3 2 5 7, এদিকে 3 3 6 8, এদিকে আবার 7, এদিকে 8, আর এদিকে আগে দশমিক, তাহলে এই 8 7 8 7 করে এর কোনো শেষ নেই। এদিকে মানে এই 2 2 করে চলে যাবে, এদিকে 3 3 করে চলে যাবে, এদিকে 3 2 3 2 করে চলে যাবে, তাহলে এদিকেও 8 7 8 7 8 7 করে, মানে এর কোনো শেষ থাকবে না। তাহলে যখন শেষ থাকবে না তখন 8 7 টু দি পাওয়ার 12 লিখতে পারি, তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি তার বেতনের 1/5 অংশ এবং 700 টাকা খরচ করে দেখলো এখনও বেতনের 1/3 অংশ বাকি আছে, তবে তার বেতন কত টাকা। তাহলে 1/3 অংশ এবং 700 টাকা খরচ করার পর 1/3 অংশ তার কাছে বাকি আছে, মানে বাকি অংশটা আমরা বের করব। তাহলে এখানে বাকি অংশ কী করে বের করব, 1 মাইনাস প্রথমে 1/5 আছে, তারপর 1/3 আছে, এটা হচ্ছে আমাদের বাকি অংশ। তাহলে 3 আর 5-এর লসাগু হচ্ছে কত, 15। তাহলে এদিকে হচ্ছে 15 15, 5 3 15, আর এদিকে হচ্ছে 3 5 15। তাহলে এদিকে কত হচ্ছে 15 মাইনাস হচ্ছে 8, এটা তলায় হচ্ছে কত 15। তাহলে এদিকে 15 থেকে 8 বাদ দিলে হবে কত, 7, তলায় 15, এটা হচ্ছে বাকি অংশ। আর এদিকে বাকি অংশ বলা আছে 700 টাকা। তাহলে এটার ভ্যালু হচ্ছে কত, এটার ভ্যালু হচ্ছে 700। তাহলে এদিকে 1 ইউনিটের ভ্যালু কত হবে, এদিকে 100 কাটাকুটি হয়ে যাবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করো, 15-র সাথে 100 গুণ হয়ে যাবে, অর্থাৎ ভগ্নাংশের অঙ্ক সবসময় 1 ইউনিট ধরে করতে হয়, অর্থাৎ 1500 টাকা সঠিক অ্যান্সার। প্রতিটি কাঠের ব্লকের পরিমাণ 15 সেমি, 12 সেমি, 20 সেমি কাঠের নিরেট একটি ঘনক বানাতে কতগুলি কাঠের ব্লকের প্রয়োজন হবে। তাহলে কাঠের ব্লকের যে পরিমাণ সেটা 15 সেমি, 12 সেমি, 20 সেমি বলা আছে। তাহলে নিরেট যদি বলা হয় এবং নিরেট ঘনকের একটা যদি বাহু বলা হয়, কি করে বের করব, এই 15 সেমি, 12 সেমি আর 20 সেমির লসাগু বের করতে হবে। কত হবে, লসাগু হবে 60। এটা হচ্ছে কি নিরেট গোলকের বাহু, অর্থাৎ একটা সংখ্যা। এবার এটাকে ঘনক বানাতে হবে, এবার কতগুলি কাঠ প্রয়োজন হবে, তাহলে এটার মানে আয়তনকে চেঞ্জ করতে হয় সব সময়। তাহলে এর আয়তন কি হবে, তাহলে 60 এর কিউব, মানে বাহুর কিউব, এটা হচ্ছে আমাদের আয়তন। এবার একে কি করতে হবে, ব্লকের পরিমাণ অর্থাৎ এর আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি 15 সেমি দৈর্ঘ্য ধরো, এটাকে প্রস্থ ধরো, তাহলে এটাকে আমাদের উচ্চতা ধরতে হবে। এটা গণিত আমাদের আয়তন হয়, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। 15 দিয়ে কাটো, 4 15 60, 12 দিয়ে কাটো, 5 12 60,
20 দিয়ে কাটো, 3 20 60, 4 5 20, 3 20 60, এটা হয়ে যাবে 60টি কিন্তু কাঠের ব্লকের প্রয়োজন হবে। কোশ্চেন 66, প্রথমে এখানে 216 আছে, রুট কিউব আছে, তাহলে 216 বাইরে বেরিয়ে এসে 6 হয়, 6-এর কিউব হয় 216, তাহলে এবার রুট কিউব 58 আছে, ঠিক আছে, রুট কিউব 58 সাথে কী করতে হবে, 6 যোগ করতে হবে, তাহলে 6 যোগ করলে কত হবে 64, যেটা বাইরে বেরিয়ে এসে কত হবে 4 হবে, তাহলে 121-এর সাথে যদি 4 যোগ করি তাহলে 125 হবে, তাহলে রুট কিউব 125, যেটা বাইরে বেরিয়ে এসে কত হবে 5-এর কিউব হয় 125, ঠিক আছে। তাহলে এবার 22-এর সাথে 5 যোগ করতে হবে, তাহলে রুট কিউব কত হচ্ছে 27, তাহলে বাইরে বেরিয়ে এসে কত হবে 3 হবে, মানে 3-এর কিউব 27 হয়, তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন যে 1 + 1/2 এভাবে আছে, তাহলে এটাকে যদি মানে সলভ করি তাহলে 2-একে 2 আর 1 যোগ করতে হবে, অর্থাৎ 3/2, ঠিক আছে। তারপরে কিছু নেই মানে গুণ চিহ্ন, 3-একে 3 আর 1-এ 4/3, ঠিক আছে। এইভাবে আমরা লাস্টেরটা লিখবো, 100-কে 100 আর 1 যোগ করলে হবে 101, তলায় হচ্ছে 100। এবার এখানে আমাদের একটা সিরিজ ফলো করতে হবে, দেখো কোন বরাবর কাটছে, এখানে ওপর নিচ কাটছে, তাহলে এই ওপর নিচ কাটা যাবে, ডট ডট দিয়ে আছে মানে এই ওপর নিচ কাটা যাবে, তাহলে ওপরে 101 পড়ে আছে, তলায় 2 পড়ে আছে, মানে কত হচ্ছে 50.5, এটাই কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 68, 6x² + 6y² = 3xy হলে x অনুপাত y এর মান কত হবে। এখানে আমাদের মান পুট করে যদি আমরা দেখি তাহলেই আমাদের সুবিধা হবে, এই যে সূত্র না ফেলে। তাহলে এখানে 6x² + y² আছে, প্রথম অপশান 1:2 আছে, তাহলে 6 x-এর মান যদি 1 ধরি তাহলে 1-এর স্কোয়ার 1 হবে, তাহলে 6। তারপর এখানে y-এর স্কোয়ার 2 হবে, y-কে যদি 2 ধরি তাহলে 2-এর স্কোয়ার 4 হবে, তাহলে 4 6 24, তাহলে 4 আর এটা ইকুয়াল টু কত 13x হয়, তাহলে 13 × 1 × 2 মানে কত হচ্ছে 26, তাহলে এদিকে 24 আর 6 যোগ করলে কত হয় 30, আর এটা ইকুয়াল টু 26 হচ্ছে, সমান হচ্ছে না, তাহলে অপশান এ হবে না। অপশান বি দেখব যে 6x², তাহলে 6x-এর ভ্যালু যদি 3 রাখি তাহলে 3-এর স্কোয়ার 9 হবে, তাহলে 6 9 54 হলো। তারপর হচ্ছে কত যোগ চিহ্ন, 6y² মানে 2-এর স্কোয়ার 4, তাহলে 4 6 24 হলো, এটা ইকুয়াল টু কত 13 × xy, x মানে 3 আর y মানে হচ্ছে 2, তাহলে 50 70, এদিকে 80, সরি 70 78 হচ্ছে, তাহলে এদিকে 3 × 6 76 এবং 78, তাহলে এটা স্যাটিসফাই করছে, এটাও 78 এটাও 78, তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার। এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করার 4 মাস 6 মাস ও 8 মাস পরে আরও 3 জন অংশীদার নিলেন। 4 জন যথাক্রমে 10,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা এবং 16,000 টাকা বিনিয়োগ করেন। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন। তাহলে এখানে তাদের ইনভেস্টের টাকাটা বের করো, অনুপাতের ক্ষেত্রে তো কাটা যাবে, তো 3টে 0 3টে 0 এখানেই কেটে দাও। তাহলে প্রথম জন যে ইনভেস্ট করেছিল সে হচ্ছে 10 ইউনিট টাকা, দ্বিতীয় জন হচ্ছে 8 ইউনিট টাকা, তৃতীয় জন 12 ইউনিট আর চতুর্থ জন 16 ইউনিট টাকা, ঠিক আছে। এবার এখানে কি বলা আছে, এখানে প্রথমজন যে ব্যবসা শুরু করেছে তার টাইমটা কিন্তু সে পুরো বছরের জন্য বিনিয়োগ করেছে। প্রথমে যে ব্যবসা শুরু করার পরে যে 3 জন ব্যবসা করেছে তাদের টাইমটা এত মাসের জন্য তারা অংশীদারি নিয়েছে, মানে 4 মাসের জন্য সে অংশীদারি নিয়েছে, মানে দ্বিতীয় জনের টাকাটা কত মাসের জন্য কাটবে, সে 4 মাস পরে, এখানে কি বলা আছে দেখো 4 মাস 6 মাস ও 8 মাস পরে অংশীদার নিয়েছে, তাহলে 4 মাস পরে যদি অংশীদার নেয় তাহলে তার টাকাটা খেটেছে টোটাল 12 মাসের মধ্যে, 4 মাস পরে সে যুক্ত হয়েছে, মানে তার টাকাটা খেটেছে কত 8 আর 4 12, মানে 8 মাসের জন্য। এবার তৃতীয় জনের টাকাটা 6 মাস পরে সে যুক্ত হয়েছে, তাহলে 6 মাসের জন্য টাকাটা খেটেছে, আর এই চতুর্থ জন 8 মাস পরে লেগেছে, মানে তার টাকাটা 4 মাসের জন্য কেটেছে। আর প্রথমজন যে এক ব্যবসায়ী প্রথমে শুরু করেছে, তাহলে প্রথমজন ব্যবসায়ী তার টাকাটা 12 মাসের জন্য কেটেছে। এবার অনুপাত বের করো, 4 দিয়ে কাটো, 4 3 12, 4 দিয়ে কাটো, 4 2 8, 4 দিয়ে কাটো, 4 3 12, 4 দিয়ে কাটো, 4 4 16, আবার কাটা যাবে 2 দিয়ে কাটো, 5 2 10, 2 কাটা যাবে, 2 দিয়ে কেটে 3 হবে, আর এদিকে হচ্ছে 2, তাহলে এদিকে কত হচ্ছে 5 3 15 হবে অনুপাত, এদিকে 8 হলো অনুপাত, 3 3 9 হলো, আর এদিকে হচ্ছে কত, এদিকে হচ্ছে 4 2 8 হচ্ছে, তাহলে এদিকে
15 আনায় 24, 24 আর 16 যোগ করলে কত হবে 40, তাহলে 40 ইউনিট টোটাল তার লাভ হচ্ছে। ঠিক আছে, কারণ এখানে আমরা কি জানি, প্রফিট ইকুয়াল টু ইনভেস্ট ইন্টু টাইম, এটা আমরা জানি প্রফিট ইকুয়াল টু ইনভেস্ট ইন্টু টাইম। তাহলে এখানে আমরা ইনভেস্ট ইন্টু টাইম করলাম সমান প্রফিট পাবো, তাহলে এখানে 40 ইউনিট প্রফিট পেলাম। কিন্তু এখানে বলা আছে 80,000 টাকা, তাহলে 40 ইউনিটের ভ্যালু কত, 40 ইউনিটের ভ্যালু হচ্ছে 80,000 বলছি 8,000 টাকা। তাহলে 4 20 8 অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 200 টাকা। 1 ইউনিটের ভ্যালু 200 টাকা হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবেন, ওই ব্যবসায়ী মানে কে, যে প্রথমে ব্যবসা শুরু করেছে। তাহলে এখানে 15 ইউনিট, যে 15 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 15 দুগুণে 30 অর্থাৎ 3,000 টাকা পাবেন। ঠিক আছে, 3,000 টাকা, অপশান সি কারেক্ট অ্যান্সার। 5টি নম্বরের সমষ্টি 555, প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি 115 হলে শেষ দুটি নম্বরের গড় কত হবে। টোটাল 5টা নম্বরের যে সমষ্টি সেটা কত বলা আছে, 555 বলা আছে। ঠিক আছে, প্রথম দুটি নম্বরের গড় বলা আছে, তাহলে দুটো নম্বরের যে গড় সেটা 75 বলা আছে, তাহলে মোট কত হবে। তাহলে গড়ের সাথে যখন সংখ্যাকে গুণ করব তখন আমরা মোট পেয়ে যাব, অর্থাৎ 75 দুগুণে 150 নম্বর। আর থার্ড নম্বরটা কত আছে, তাহলে এই তৃতীয় নম্বরটা, তাহলে এখানে এই তৃতীয় নম্বরটা কত বলা আছে, সেটা হচ্ছে আমাদের 115। এখানে তৃতীয় নম্বর মানে হচ্ছে 3 নম্বর এইটা। এবার এখানে দেখো, এখানে এই টোটাল এইদিকে 2টো নম্বর আর এদিকে এখানে 1টা নম্বর, টোটাল 3টে নম্বর। ঠিক আছে, এখানে তৃতীয় নম্বর মানে এখানে টোটাল 3 করবে না, 3 2 5 করবে না, এইখানে তৃতীয় নম্বরটাকে আমি 1 ধরলাম, কারণ এখানে হচ্ছে প্রথমে এটা 2টো নম্বর আছে আর এখানে তৃতীয় নম্বর মানে সে একাই আছে। তাহলে টোটাল প্রথমে 2টো নম্বর আর শেষে এই তৃতীয় নম্বরটা মিলে টোটাল 3টে নম্বর হলো। 3টে নম্বরের যে মোট সমষ্টি সেটা কত, 5 6 265। তাহলে শেষ দুটি নম্বরের গড় কত হবে, তাহলে 5টা নম্বরের যে সমষ্টি সেটা বলা আছে আর 3টে নম্বরের এত বলা আছে, তাহলে 5 থেকে 3 মাইনাস করলে শেষ দুটো পেয়ে যাব, তাহলে 2 6 5। তাহলে এই দুটি নম্বরের যে সমষ্টি সেটা পাবো 0, এদিকে 4 5 9, 2 1 3 290। তাহলে এখানে গড় চেয়েছে, তাহলে এখানে সামকে নাম্বার দিয়ে ভাগ করে দাও, তাহলে ই পেয়ে যাবে। তাহলে 2 দিয়ে কাটো, 2 একে 2, এখানে 290 কিন্তু অ্যান্সার করবে না, এখানে আমাদের গড় যেহেতু চেয়েছে। 2 একে 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 145 কারেক্ট অ্যান্সার। বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটা ততদিনে করতে পারে। তাহলে বি প্লাস সি মিলে যত ইউনিট কাজ করবে এ একাই সেই ইউনিট কাজ করবে, মানে এ যতটা কাজ করবে সেই সমান বি প্লাস সি মিলে এক কাজ করবে। এবার এ বি কাজটা করছে 10 দিনে, সি একাই কাজটা করছে 15 দিনে, এ একা কাজটি কত দিনে করবে। তাহলে এখান থেকে টোটাল কাজের এফিসিয়েন্সি বের করো। তাহলে এ প্লাস বি কাজটা করছে কত দিনে, 10 দিনে। সি একা কাজটা করছে কত দিনে, 15 দিনে। তাহলে 10 আর 15 লসাগু কত, 30 ইউনিট। 30 ইউনিট হলে এ বি এর এফিসিয়েন্সি কত হবে, 3 ইউনিট, আর সি এর এফিসিয়েন্সি হবে 2 ইউনিট। তারা তিনজনে মিলে কত ইউনিট কাজ করছে, এ প্লাস বি প্লাস সি মিলে 3 আর 2 5 ইউনিট কাজ করছে। এবার এখানে বি প্লাস সি মিলে যতটা কাজ করবে এ একাই ততটা কাজ করবে। তাহলে এখানে বি প্লাস সি না লিখে আমরা এখানে তার মানটা এটাকে লিখতে পারি। তাহলে এ তো প্রথমে একটা ছিলই আর এদিকে এ একটা, এটা ইকুয়াল টু 5। তাহলে 2a এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 5। তাহলে এ ইকুয়াল টু কত, এ এর এফিসিয়েন্সি হচ্ছে 5/2। 5/2 যদি হয় তাহলে এখানে এ একা কাজটি কত দিনে শেষ করবে। তাহলে টোটাল কাজের এফিসিয়েন্সি হচ্ছে 30 ইউনিট। তাহলে 30 ইউনিট করে এই কত ইউনিট, এর এফিসিয়েন্সি 5/2 ইউনিট, বাই 2টা উল্টে আবার ওপরে চলে যাবে, এতদিন সময় লাগাবে। 5 6 30, 6 দুগুণে 12 দিন সময় লাগবে, অপশান ডি। একটি বাড়ির চৌবাচ্চা জল সরবরাহের নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয়। বাড়ির কাজের নল খুলে ভর্তি চৌবাচ্চার জল দিয়ে 6 ঘন্টা কাজ করা হয়, মানে এই 6 ঘন্টা জল বেরিয়ে যায়, খালি হয়। একদিন সরবরাহের নলটি 25 মিনিট খোলা ছিল, তাহলে ওই জল দিয়ে ওই দিনে কতক্ষণ কাজ করা হয়েছিল। তাহলে এই টোটাল 30 মিনিটে পূর্ণ হয়, মানে কত অংশ পূর্ণ করেছে সেটা দেখব। 30 মিনিটে পূর্ণ হয়, কিন্তু সে চালিয়েছে 25 মিনিট। এখান থেকে আমরা অংশটা পেয়ে যাব, কারণ মিনিট তো কাটা যাবে। 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে কাটো 6, 5/6 এত অংশ।
ঠিক আছে। এবার এই 6 ঘন্টা যে খুলে রাখা ছিল, 6 ঘন্টা যে খুলে রাখা ছিল, এই 6 ঘন্টায় এক অংশ কাজ করবে, মানে এক অংশ খালি করবে। তাহলে এইভাবে লিখবো যে এই এক অংশ, এটা তো আমরা অংশতে পেলাম, তাহলে এক অংশ খালি করবে, মানে ওই জল দিয়ে ওই ধরনের কতক্ষণ কাজ করা হয়। তাহলে এক অংশ কাজ করেছিল 6 ঘন্টায়। এটার অর্থ হচ্ছে যে বাড়ির কাজের নল খুলে ভর্তি চৌবাচ্চার জল 6 ঘন্টা দিয়ে কাজ করা হয়, মানে এক অংশ কাজ করা হয়েছে 6 ঘন্টায়। তাহলে 5/6 অংশ কতক্ষণ সময় লাগবে, তাহলে 5/6 অংশ, তাহলে 6 × 5/6, তাহলে এই 6 কাটা যাবে, সমান হচ্ছে 5 ঘন্টা সময় লাগবে। এ 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পরে বি 6 কিলোমিটার বেগে বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। বি যাত্রাস্থল থেকে 30 কিমি দূরে একে ধরে ফেলে, তবে এর যাত্রা শুরু করার সময়, মানে কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল। এ কতক্ষণ সময় লাগিয়েছিল সেটা বের করো। 30 কিলোমিটার যেতে এর সময় কত লেগেছিল, তাহলে সময় ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ, তাহলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এ লেগেছিল 6 ঘন্টা। বি এর কতক্ষণ সময় লেগেছিল দেখো, 30 কিলোমিটার যেতে, তাহলে 30/বি এর গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 5 ঘন্টা। এবার একে অপরকে কত সময় পর বি যাত্রা করেছিল, তাহলে এখানে 6 আর 5-এর ডিফারেন্স দেখো, 1 ঘন্টা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসে যথাক্রমে 33 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তো এখান থেকে আগে আমরা রিলেটিভ স্পিডটা বের করব। রিলেটিভ স্পিড কী হবে, পরস্পরের বিপরীত দিকে আসবে, মানে যোগ হবে। তাহলে 33 + 30 যোগ করলে কত হবে, 63 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা মিটার প্রতি সেকেন্ড করে নিই, মানে 5/18 দিয়ে গুণ করে দিলাম। এবার যদি দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের একজন যাত্রীকে 10 সেকেন্ডে অতিক্রম করে, তবে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে এখানে এই দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য আর প্রথম ট্রেনের দৈর্ঘ্য একই, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য যদি বের করি, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্যও পেয়ে যাব, মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য সেম, মানে দ্বিতীয়টা বের করো আর প্রথমটা বের করো, উত্তর একই আসবে। তাহলে এটা স্পিড পেলাম। এবার আমাদের ডিস্টেন্স চেয়েছে, দৈর্ঘ্য, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি, স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড হচ্ছে আমাদের এইটা, যে এই 63 গণিত হচ্ছে 5/18, এটা মিটার প্রতি সেকেন্ড করার জন্য গুণ করেছি, আর টাইম হচ্ছে 10 সেকেন্ড। 9 দিয়ে কাটো, 9 × 18, 9 দিয়ে কাটো, 7 × 9 = 63, 2 দিয়ে কাটো 5, তাহলে 5 × 7 = 35, 5 × 7 = 35, আর 5 35 সঙ্গে 175, এত মিটার কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 5 কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে দাঁড় টেনে 40 কিলোমিটার যেতে তার যে সময় লাগলো, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে তার ওই পথ যেতে তার 3 গুণ সময় লাগলো। স্রোতের বেগ কত? ব্যক্তি স্থির জলে দাঁড় টানছে, মানে ব্যক্তির এখানে গতিবেগ বলা আছে, ব্যক্তির গতিবেগ মানে এটা হচ্ছে আমাদের বোট স্পিড, যে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে 40 কিলোমিটার পথ যেতে, মানে এই 40 কিলোমিটার পথটা এখানে কোনো কাজ নেই, কারণ অনুকূলে গতিবেগ, অনুকূল আর প্রতিকূলের সময়টা বলা আছে, যে প্রতিকূলে দাঁড় টেনে ওই পথ যেতে তার 3 গুণ সময় লাগে। তাহলে অনুকূলে যদি 1 ইউনিট সময় লাগে, প্রতিকূলে তার 3 গুণ সময় লাগে। এটা টাইমের রেশিও। স্পিডের রেশিও বের করো, তাহলে এখানে স্পিড, এখানে তুমি বের করো যে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, সেই এই স্পিড যদি বের করো 40/1, সেই অনুপাতের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই 40 তো কাটাই যাবে। তো এখানে আমাদের এই 40-এর কোনো কাজ নেই, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে স্পিডের রেশিও হবে সেটা কি হবে, উল্টে যায়, অর্থাৎ 3:1 হয়, এটা হলো স্পিডের রেশিও। এখান থেকে বোট স্পিডটা বের করো, তাহলে বোট স্পিড কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। বোট স্পিডটা কেন বের করবো, এখানে যেহেতু বলা আছে, তাহলে 3 + 1/2 অর্থাৎ 4/2, মানে 2 কিলোমিটার প্রতি, মানে 2 ইউনিট, এটা পেলাম আমরা বোট স্পিড। আর এটা বলা আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 5। 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5/2। তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে 3 × 5/2, আর এদিকে কত হবে, 1 × 5/2। এটা হচ্ছে কি, এটা আমরা স্পিড পেয়ে গেলাম, যে 15/2, আর এদিকে 5/2। এবার স্রোতের বেগটা চেয়েছে, তাহলে স্রোতের বেগ ইকুয়াল টু কী হবে, যে স্রোতের বেগ ইকুয়াল টু অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল হচ্ছে 15/2 মাইনাস প্রতিকূল কত আছে 5/2, এটা বাই হচ্ছে কি, এটা বাই 2। তাহলে ওপরে কত হচ্ছে, ওপরে হচ্ছে 2 আর ওপরে 10, মানে ওপরে 5 হচ্ছে। এটাকে সমাধান করবে, দেখবে 5 হচ্ছে, ঠিক আছে। 5/2 মানে 2.5, এটাই কারেক্ট অ্যান্সার।
এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, যদি তার আয় 12.1/2% বৃদ্ধি পায় তবে তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার ব্যয় শতকরা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে তার আয়ের 10% সঞ্চয় করে, তাহলে তিনটে হয়, আয়, ব্যয় আর একটা হচ্ছে সঞ্চয়। ঠিক আছে, আয়, ব্যয় আর একটা হচ্ছে সঞ্চয়। আয় সমান কি, ব্যয় প্লাস সঞ্চয়। তো এখানে কি বলা আছে দেখো, যে আয়ের 10% সঞ্চয় করে, তার আয় যদি 100 টাকা হয় তাহলে তার সঞ্চয় কত টাকা করবে, 10% মানে 10 টাকা সঞ্চয় করবে। তাহলে সে ব্যয় কত টাকা করছে, নিশ্চয়ই 90 টাকা ব্যয় করছে। ঠিক আছে, তাহলে এখানে 90 আর 10 যোগ করলে এখানে 100 হবে। তার আয় এত % বৃদ্ধি পেলো, 1/2 মানে কত, 12 × 24, 25/2 মানে 12.5। ঠিক আছে, 12.5 বৃদ্ধি পাচ্ছে। 12.5 বৃদ্ধি মানে কি, 100 থেকে 12.5 বৃদ্ধি মানে হচ্ছে 112.5 বৃদ্ধি পেয়ে হলো, কিন্তু তার সঞ্চয় একই থাকছে, অর্থাৎ 10 টাকাই থাকছে তার সঞ্চয়। তাহলে এখানে তার এই আয় কত, তার ব্যয় কত হবে, যেমন 100 থেকে তুমি যদি 10 মাইনাস করো এখানে তুমি 90 পাবে, তাহলে এটা থেকে তুমি এটা মাইনাস করলে কত হবে, 102.5, এটা আমাদের ব্যয় হলো। এবার 102.5 বলা আছে ব্যয় শতকরা কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে 90 থেকে 102.5 হয়েছে, মানে 12.5 বৃদ্ধি পেয়েছে। কত থেকে, এই 90 থেকে বৃদ্ধি পেয়েছে, ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এদিকে শূন্য বসালাম, তাহলে এই দশমিকটা উঠে গেল, দুটো শূন্য কাটা গেল। তাহলে 9কে 9, 3 9 27, ভাগশেষ 8, তলায় হচ্ছে কত, 9। 13.8/9%, দুটো অপশানেই দেওয়া আছে। একটি দোকানদার কিছু পরিমাণ চিনির 1/2 10% লাভে, 1/3 12% ক্ষতিতে এবং বাকি অংশ 8% লাভে বিক্রি করে মোটের ওপর 28 টাকা লাভ হলে চিনির ক্রয়মূল্য কত। চিনির ক্রয়মূল্য ধরার আগে প্রথমে এটাই করো, বাকি অংশটা যে 1/2, তারপর কত 1/3, তারপর হচ্ছে কত বাকি অংশটা এইভাবে মাইনাস করবে, যে 1 মাইনাস 1/2 মাইনাস 1/3 মানে কত, 1/6। 2 3 6 লসাগু কত, 6, 2 3 6 লসাগু 6, তাহলে ক্রয় মূল্য আমরা 6x ধরলাম। ঠিক আছে, ক্রয় মূল্য 6x ধরলাম। এবার এই কিছু পরিমাণ টাকার মানে কিছু পরিমাণ চিনির, তাহলে 6x টাকার 1/2 10% লাভে, তাহলে 10% লাভ বলা থাকলে প্লাস করব, ক্ষতি বলা থাকলে মাইনাস করব। তারপর এটা কি বলা আছে, ক্ষতি বলা আছে, তাহলে মাইনাস করব। তাহলে 6x টাকার 1/3 12% ক্ষতিতে। তারপর কি বলা আছে, লাভ বলা আছে, তাহলে প্লাস করব। 6x-এর 1/6 8% লাভ, অর্থাৎ 8, এটা ইকুয়াল টু মোটের ওপর 28 টাকা লাভ, তাহলে প্লাস 28। 2 দিয়ে কাটো, 2 দিয়ে হচ্ছে 5 দুগুণে 10, 5 6 30x। ঠিক আছে, 30x মাইনাস 3 দিয়ে কাটো, 3 4 12, 4 6 24x প্লাস 6 6 কাটো 8x। এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 28। 30 আর 28, 30x আর 8 যোগ করলে কত হবে, 38x। 38x থেকে কি করতে হবে, 24x মাইনাস করতে হবে, তাহলে কত হবে 14x। ঠিক আছে, 14x এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 28। তাহলে এই 14 দিয়ে কাটো, 14 দুগুণে 28, তাহলে x ইকুয়াল টু কত, 2। তাহলে এখানে দেখো, এখানে কি বলা আছে, চিনির ক্রয় মূল্য কত, 6x। তাহলে এখানে 6 ইন্টু এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 2, তাহলে 6 দুগুণে 12। ঠিক আছে, 12। তাহলে কোন অপশানে 12 আছে, অপশান ডিতে আছে 12। ঠিক আছে, এবার পার্সেন্টেজ থাকার জন্য এখানে আমাদের 100 ধরতে হতো। ঠিক আছে, 600, এটাকে আমাদের 600x ধরতে হতো, তাহলে এখানে আমাদের 1200 হতো। তাহলে অপশান ডি কারেক্ট অ্যান্সার। 5000 টাকার একটি ব্যাংকে 8 বছরের জন্য জমা করলো। প্রথম 3 বছর 4% হারে, পরবর্তী 2 বছর 5% হারে এবং শেষ 3 বছর 6% হারে সুদ দেয়। মোট সুদ কত টাকা? তাহলে প্রথমে 5000 টাকার প্রথম সুদটা দেখো, 5000 টাকার মানে PRT/100, PR কত আছে, রেট হচ্ছে 4%, টি হচ্ছে 3, এটা বাই 100, এটা একটা সুদ। মোট সুদ মানে এটাকে আমরা যোগ করব। তারপরে 5000 টাকার আবার এই 2 বছর পর, অর্থাৎ 2 বছর, আর এদিকে হচ্ছে 5% হারে, এটা বাই কত, এটা বাই হচ্ছে 100 প্লাস এদিকে হচ্ছে কত, 5000 টাকার 3 বছরের 6% হারে, এটা বাই 100। তাহলে এটাকে দুটো শূন্য কাটা গেল, 4 5 20, 3 20 60।
অর্থাৎ 600 টাকা, যোগ চিহ্ন, দুটো শূন্য শূন্য কাটা গেল, 5 দুগুণে 10, 100, 500 টাকা, যোগ চিহ্ন, দুটো শূন্য শূন্য কাটা গেল, 3 6 18, 5 18 90, অর্থাৎ 900 টাকা। তাহলে 500 600 1100, 1100 প্লাস 900 হচ্ছে 2000 টাকা। তাহলে টোটাল সুদ হচ্ছে কত? 2000 টাকা। একটি শহরের বর্তমান জনসংখ্যা এত, 15% হারে বৃদ্ধি, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে 32,000 হচ্ছে জনসংখ্যা। এবার 15% হারে বৃদ্ধি মানে 115, তলায় হচ্ছে কত? 100। ক বছর বলা আছে? 2 বছর, মানে এইরকম করে 2 বার গুণ করব, কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে। 3টে শূন্য, 3টে শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 5 15, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, 16 দুগুণে 32, ঠিক আছে, 16 দুগুণে 32। এবার এটাকে আমাদের গুণ করতে হবে। 5 16 80, শূন্য হাতে থাকলো 8, 16কে 16 আর 8 কত হচ্ছে? 24, 4 হাতে থাকলো 2, 16কে 16 2 18। এটার সাথে আবার 23 যদি গুণ করি তাহলে কত হবে? এদিকে শেষে শূন্য, 4 20 80, 3 4 12, মানে 92। 2 শূন্য কোন অপশানে আছে? দুটো অপশানে আছে। এবার তার আগে দেখো, 92 2 হাতে থাকলো 9, 8 8 দুগুণে 16, 160, আর 3 8 24, 4 6 2 8 1, আর এটার সাথে 9 13, অর্থাৎ 3, ঠিক আছে, 3 আসছে। তাহলে অপশান এটাতেই আছে 3, আর এটাতে 0 আছে, মানে 0 2 0, আর এটাতে 3 2 0, তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটা একটু ক্যালকুলেটিভ আছে যে 49 লিটার জল মিশ্রিত দুধে দুধের ঘনত্ব 80%, কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধের ঘনত্ব 70% হবে? তাহলে মিল্ক বলা আছে 80%, তাহলে ওয়াটার কত হবে? জল নিশ্চয়ই 20% হবে, ঠিক আছে। তাহলে এদিকে 4 অনুপাত 1 হচ্ছে, তাহলে মিশ্রণে কত? টোটাল মিশ্রণ হচ্ছে 5 ইউনিট, 4 আর 1 হচ্ছে 5 ইউনিট, কিন্তু মোট মিশ্রণ 49 বলা আছে। 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 49, 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 49, তলায় হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 4 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 4 গণিত 49, তলায় হচ্ছে কত? 5, আর 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এদিকে হচ্ছে 49, তলায় 5। আমরা এটাকে কাটাকুটি করব না। এবার এখানে কি বলা আছে? কত লিটার জল মেশাতে হবে? তাহলে এখানে ধরলাম x লিটার জল মেশাতে হবে, তাহলে এখানে দুধের ঘনত্ব হবে 70%, মানে আর এই জলের ঘনত্ব হবে 30%, টোটাল 100%। তাহলে এদিকে 4 গণিত 49, তলায় হচ্ছে কত? তলায় 5। অনুপাতটাকে গুণ করলে ওপরে 5 চলে যাবে, আর তলায় 49 প্লাস x হবে, ঠিক আছে। এটা ইকুয়াল টু ওপরে 7, তলায় 3 হবে। এবার এটাকে একটু কাটাকুটি করো, তাহলে এই 5 কাটা যাবে, 7 7 49, তাহলে এখানে এই 3 4 12, 7 12 84, তাহলে 49 প্লাস এক্স, এটা ইকুয়াল টু হচ্ছে কত? 84। 84 কী করে হলো? এটার সাথে এটা গুণ করো, তার সাথে 3 গুণ করো, কোনাকুনি গুণ হবে, আর 49 প্লাস এক্সের সাথে কিছু নেই, মানে 1 গুণ করলে 49 প্লাস এক্সই হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 84 মাইনাস হচ্ছে কত? 49, 3 4 12, 7 12 84, আর এদিকে কত হচ্ছে? ওহো, এখানে একটু ভুল হলো, এখানে আমাদের এইটা একটু আমি ভুল করেছিলাম। দেখো 49 তলায় 49-এর 5 আছে, তাহলে 5 তো আমাদের লসাগু হবে, তাহলে ওপরে কত হবে? 49 প্লাস কত হবে? 5x হবে। তাহলে এটা উল্টে ওপরে 5 যাবে, আর এদিকে তলায় 5x হবে, ঠিক আছে। তাহলে 49 প্লাস 5x, এটা একটু ঠিক করে নেবে। তাহলে এদিকে কত হচ্ছে? 5x, এটা ইকুয়াল টু কত? 9 5 14, 4 1 5, 35, তাহলে 5 দিয়ে কাটো, 5 7 35, তাহলে x সমান কত? 7 লিটার কিন্তু জল মেশাতে হবে। একটি আয়তকার বাগানের প্রস্থ 2 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 20 বর্গমিটার হ্রাস পায়। বাগানটির দৈর্ঘ্য কত? যখন প্রস্থ হ্রাস পাচ্ছে, ক্ষেত্রফলও হ্রাস পাচ্ছে, মানে সিম্পল আমাদের এই ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করো, যে দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল। দৈর্ঘ্য কত, প্রস্থ কত বলা আছে, তার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ 2 বলা আছে, এটা সমান কত? 20, তাহলে 2 দিয়ে কাটো, 10 2 20, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? 10 মিটার।
একটি বর্গাকার উদ্যানের বাইরের চারপাশে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল এত বর্গমিটার হলে উদ্যানটির ক্ষেত্রফল কত? তাহলে এটা একটা যদি আমাদের বর্গক্ষেত্র হয়, এটা বর্গক্ষেত্রের একটি উদ্যান। এবার এর বাইরের চারপাশে মানে এরকম, এই বাইরের চারপাশে এই রাস্তাটা হচ্ছে 1 মিটার চওড়া রাস্তা, ঠিক আছে, এটা একটু 19-20 হয়ে গেল, এটা হচ্ছে 1 মিটার চওড়া রাস্তা, ঠিক আছে। তো এখানে যদি আমরা এই ভেতরকার বাহুটাকে বর্গাকার বাগানের যে বাহুটা সেটাকে এক্স ধরি, তাহলে এখানে ভিতরকার বর্গাকার বাগানটা কত হবে? আর রাস্তার ক্ষেত্রফল বলা আছে 324 বর্গমিটার। তাহলে ভেতরকার যদি এই ক্ষেত্রফল মানে বাহুটাকে এক্স ধরি, তাহলে বাইরের বাহুটা কত হবে? বাইরের দিকে বেড়ে যাবে, তাহলে কত হবে? এদিকে 1 সেন্টিমিটার বাড়ছে, 1 মিটার বাড়ছে, এদিকে 1 মিটার বাড়ছে, মানে টোটাল 2 মিটার বাড়ছে। তাহলে বাইরের যে বাহুটা হবে সেটা হবে এক্স প্লাস 2 মিটার। এবার বাইরের ক্ষেত্রফল থেকে বাইরের বাগানের ক্ষেত্রফল থেকে ভেতরের বাগানের ক্ষেত্রফল মাইনাস করলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে এক্স প্লাস 2 এটা হচ্ছে বাইরের বাগানের ক্ষেত্রফল, মানে এক্স প্লাস 2 তার স্কোয়ার, এটা হচ্ছে বাইরের বাগানের ক্ষেত্রফল। এটা থেকে ভেতরের বাগান অর্থাৎ বর্গাকার বাগানের ক্ষেত্রফল অর্থাৎ এক্সের স্কোয়ার মাইনাস করলে সেটা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। বাইরেরটা থেকে ভেতরেরটা মাইনাস করলে রাস্তারটা পেয়ে যাব, আর রাস্তারটা বলা আছে কত? 324 বর্গমিটার। এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার মানে এ এর স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ বি, এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 2, তাহলে 2 গুণিত 2 4, অর্থাৎ 4x প্লাস বি এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার 4 মাইনাস হচ্ছে এক্স এর স্কোয়ার, এটা ইকুয়াল টু 324 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা গেল, তাহলে 4x এটা ইকুয়াল টু কত হবে? তাহলে 4টা এদিকে মাইনাস হয়ে যাবে অর্থাৎ 320, 4 8 32 অর্থাৎ এক্স ইকুয়াল টু 80 পেলাম। তাহলে এখানে বলা আছে উদ্যানটির ক্ষেত্রফল কত? তাহলে এখানে উদ্যানটা বাহু ধরেছিলাম এক্স, তাহলে এক্সের ভ্যালু পেলাম 80 মিটার। তাহলে 80 মিটার যদি হয় তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে? তাহলে বর্গক্ষেত্রের যে বাহুর স্কোয়ারই হয়ে যায় ক্ষেত্রফল। তাহলে বাহু এক্স ধরেছিলাম, তাহলে এক্সের স্কোয়ার হয়ে গেল কি? ক্ষেত্রফল। তাহলে 80 স্কোয়ার, তাহলে 8 8 64, 6400 বর্গমিটার, এটা হয়ে যাবে ক্ষেত্রফল। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেমি, পরিসীমা 30 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এই মানে এগুলোর জন্য আলাদা আলাদা ফর্মুলা আছে, তো আমরা এত কিছু মনে রাখবো না। অতিভুজ 13 বলা আছে, এটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, তাহলে তিনটের যোগফল আমাদের হয়ে যাবে পরিসীমা, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 13 এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু 30 বলা আছে। প্লাস 13টা এদিকে মাইনাস 13 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? 17, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 17। এবার এটাকে একটু ভাঙো কীরকম, যে এই আমরা কি জানি এক্সের স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্কোয়ার মানে অতিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার মানে 13 স্কোয়ার। তো এক্সের স্কোয়ার আর ওয়াইয়ের স্কোয়ার এমন নিতে হবে যেন অতিভুজের সাথে মিলে। তো এখানে আমরা যদি দেখি 12 প্লাস 17 আছে, মানে 12 প্লাস 5 যদি ধরি, মানে এক্সের ভ্যালু 12 আর ওয়াইয়ের ভ্যালু যদি 5 ধরি, তাহলে দেখো 12 স্কোয়ার 144 হবে, আর ওয়াই 5 স্কোয়ার হবে কত? 25, আর 13 স্কোয়ার হয় 169, তাহলে এটাকে যোগ করলে 169 হবে। তাহলে এক্সের ভ্যালু 12 আর ওয়াইয়ের ভ্যালু 5, তাহলে এক্সের ভ্যালু 12 আর ওয়াইয়ের ভ্যালু 5। ক্ষেত্রফল বের করো ত্রিভুজটির ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি 5 বলা আছে, উচ্চতা 12 বলা আছে, 2 দিয়ে 6, 5 6 30 মিটার বর্গ সেমি হয়ে যাবে ক্ষেত্রফল। দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 12 সেমি ও 5 সেমি হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা বলছি যে প্রথমে এই ব্যাসার্ধ, প্রথমে এই দুটো বৃত্ত, একটা বৃত্ত 1 ধরবো, একটা বৃত্ত 2 ধরবো। তাহলে প্রথম বৃত্ত 1 অর্থাৎ পাই r1 স্কোয়ার ধরবো একটা, দুটি ক্ষেত্রফলের সমষ্টি আগে বের করি, আর একটা হবে পাই r2 তার স্কোয়ার করলাম। একটা প্রথম এটা বৃত্ত, এটা দ্বিতীয় বৃত্তের, এবার এদের সমষ্টির সমান কি হবে? ক্ষেত্রফল বিশিষ্ট, মানে এর একটা ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার এই ক্ষেত্রফলের সমান হবে। তাহলে এবার পাই যদি এখানে আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে r1 তার স্কোয়ার পড়ে থাকবে প্লাস r2 তার স্কোয়ার পড়ে থাকবে, এটা ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার।
ঠিক আছে, মানে দুটো ক্ষেত্রফলের সমষ্টির সমান, তাহলে এই দুটো ক্ষেত্রফলের সমষ্টির সমান কি আর একটা ক্ষেত্রফল, তাহলে এদিকে এই পাই তো কাটাই যাবে। প্রথমে R1 অর্থাৎ এটা 12 সেমি বলা আছে, অর্থাৎ 144 হবে, প্লাস এখানে কত আছে 5 সেমি অর্থাৎ 25 হবে, এটা ইকুয়াল টু কত R স্কোয়ার হবে, তাহলে R স্কোয়ার ইকুয়াল টু কত হবে, তাহলে 169, স্কোয়ার উঠে এদিকে রুট হবে, তাহলে এদিকে হবে 13 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে আর ব্যাসার্ধ পেলাম 13 সেমি। এই অপশানগুলো ভুল আছে, 13 সেমি কারেক্ট অ্যান্সার। 350 সেমি দীর্ঘ আর 200 সেমি প্রস্থ আর 150 সেমি উচ্চ একটি শহীদ বেদি তৈরি করতে এত সেমি কত ইট লাগবে। তাহলে যখন আয়তনকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা সংখ্যা পাবো, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আয়তন কত হবে, তাহলে 350 গণিত এদিকে হচ্ছে মানে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা সমান আয়তন হয়। একই রকমভাবে দৈর্ঘ্য কত বলা আছে 25 সেমি লম্বা, প্রস্থ কত বলা আছে চওড়া অর্থাৎ 12.5 উঠে ওপরে চলে যাবে, ইন্টু 7.5, তাহলে পয়েন্ট উঠে ওপরে চলে গেল দশমিক। ঠিক আছে, এটাকে কাটাকুটি করে দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে এটাকে কাটাকুটি করলে কত হবে 25 দিয়ে 4 25 সঙ্গে 100, 8 25 সঙ্গে 200, 15 দিয়ে কাটো 5 15 75, 15 দিয়ে হচ্ছে 1000, 5 দিয়ে কাটো 5 দুগুণে 10 অর্থাৎ 200, 25 দিয়ে কাটো 5 25 সঙ্গে 125, 8 25 সঙ্গে 200, 5 7 35 70, তাহলে এই 8 8 64 ইন্টু হচ্ছে 70, তাহলে 0 4 7 28 হাতে থাকলো 2, 6 7 42 আর 2 হচ্ছে 44, তাহলে 4480টি কিন্তু ইট লাগবে। অপশান সি কারেক্ট অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।